আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় থেকে 1 ও 2 নম্বর পাঠ থেকে ক্লাস নিব। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করবে এবং জানার জন্য চেষ্টা করবে। এখানে একটা স্ক্রিনের চিত্র দেখা যাচ্ছে, দেখো একটা জলাশয়, আবদ্ধ জলাশয় যেখানে স্রোত নাই, অর্থাৎ পুকুরের মতো, যেখানে সকল প্রাণীর অর্থাৎ জলাশয়ের উপর নির্ভরশীল যে ধরনের জীব আছে প্রত্যেকেরই সম্পূর্ণভাবে ওখানে থাকে। যেমন প্লাঙ্কটন থাকে, ছোট মাছগুলি খায়, ছোট মাছদেরকে বড় মাছ খায়, আবার বড় মাছদেরকে পাখি, বক, হাঁস, অর্থাৎ অন্যান্য জীবজন্তু যেগুলো আছে প্রত্যেকের উপর নির্ভরশীল যা আছে সব ধরনের উপকরণ মিলিয়ে একটা তন্ত্র বা বাস্তুতন্ত্র সৃষ্টি হয়। সেই বাস্তুতন্ত্রেরই একটা চিত্র স্ক্রিনে দেখা যায়। এখানে দেখো বক যে মাছ ধরছে, খাইতেছে, আবার ঈগল পাখি যে কি করতেছে, একটা সাপ বা কিছু ধরেছে, হাঁস আছে, এই যে ছোট ছোট প্লাঙ্কটন আছে, হ্যাঁ, তারপরে ছোট মাছ আছে, ছোট মাছদের খাবার আছে, উদ্ভিদ আছে সবুজি, যেগুলা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। এই চিত্রের পরে তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান, অর্থাৎ আমরা একটু আলোচনা করলাম, আরো ব্যাপক আলোচনা আমরা সামনে করব। বাস্তুতন্ত্রের কি কি উপাদান নিয়ে গঠিত হয় এটা, এবং একটা বাস্তুতন্ত্র, উদাহরণস্বরূপ একটা পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো আজকের পাঠ শেষে আমরা জানতে পারবো যে বাস্তুতন্ত্র কি বলতে পারবো, বাস্তুতন্ত্রের উপাদান ব্যাখ্যা করতে পারবে, পুকুরের বাস্তুতন্ত্র চিত্র সহ ব্যাখ্যা করতে পারবে, বাস্তুতন্ত্রকে স্বয়ংসম্পূর্ণ একক বলা হয় কেন তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে বাস্তুতন্ত্র প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এই দুই ধরনের জীবের সাথে জড় পদার্থের মধ্যে যে শক্তি আর বস্তুর আদান প্রদান হয় তাকে বলা হয় মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়ার যে অন্তঃসম্পর্ক, সেই সম্পর্কটাই হচ্ছে বাস্তুতন্ত্র। জীবজগতে পুষ্টি এবং অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ার বিভিন্ন উপাদানের উৎস হিসাবে মাটি, পানি, বায়ু এই তিনটা মৌলিক উপাদান, এই উপাদানের প্রয়োজন পড়ে। সেই উপাদান থেকেই আমাদের কিছু উপাদান নেওয়া, একটা হলো জীব সম্প্রদায়, জীব একটা উপাদান, আর একটা হলো পরিবেশের জড় পদার্থদের একটা উপাদান, আর একটা হলো ভৌত পরিবেশ বা ভৌত উপাদান। এই মিলে বাস্তুতন্ত্র গড়ে ওঠে এই তিন ধরনের উপাদান দিয়ে। তিন ধরনের জীব সম্প্রদায়, জড় পরিবেশ বা জড় পদার্থ, ভৌত পরিবেশ বা ভৌত উপাদান। এবার প্রথমটা জীব সম্প্রদায় বা জীব উপাদান। জীবকুল বাস্তুতন্ত্রের স্বয়ংক্রিয় উপাদান। জীবের প্রধানত তিন ধরনের, একটা উৎপাদক, যে নিজের খাবার নিজেই তৈরি করে, নিজেই উৎপন্ন করে, খাদক ও বিয়োজক। এটা হলো জীবকুল বাস্তুতন্ত্রের একটা সক্রিয় উপাদান। জীবজ উপাদান প্রধানত তিন ধরনের, একটা হলো উৎপাদক, খাদক এবং বিয়োজক। এবার উৎপাদককে নিয়ে দেখো, সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে পানি সংগ্রহ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাদের খাদ্য প্রধানত কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার তৈরি করে। এই সালোক সংশ্লেষণ হচ্ছে বাস্তুতন্ত্রের প্রক্রিয়া। বাস্তুতন্ত্রের প্রক্রিয়া কি? এমসিকিউ প্রশ্ন অনেক সময় থাকে। বাস্তুতন্ত্রের প্রক্রিয়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। উৎপাদক হলো সবুজ উদ্ভিদগুলো। এবার হলো খাদক। কোন প্রাণী পরিবেশের জড় পদার্থ থেকে খাদ্য তৈরি করতে পারে না, তারা খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই এদের বলা হয় পরভোজী উদ্ভিদ। খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। খাদক সাধারণত তিন ধরনের হয়। তৃণভোজী, গাছপালা, তরুলতা এগুলো খেয়ে, অর্থাৎ প্রথম শ্রেণীর খাদক।
যেমন ঘাস, ফড়িং, গরু, ছাগল, হরিণ ইত্যাদি। দ্বিতীয় হলো গৌণ খাদক। গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণী খাদক যেমন ব্যাঙ, শিয়াল, বাঘ ইত্যাদি। তৃতীয় হলো সর্বোচ্চ খাদক, তৃতীয় শ্রেণী খাদক সাপ, ময়ূর, বাঘ, কাক, শকুন, শিয়াল, হায়না এই ধরনের। এরা হলো সর্বোচ্চ খাদক বা তৃতীয় শ্রেণীর খাদক। এবার দেখবা বিয়োজক, অর্থাৎ বাস্তুতন্ত্রের উপাদানের 3 নাম্বারটা বিয়োজক। ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র জীব বা অণুজীব উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ মৃতদেহ থেকে তাদের খাদ্য গ্রহণ করে। পরিণামে এসব বর্জ্য বিয়োজিত হয়ে মাটি ও পানির সাথে মিশে। এই মিশে যাওয়া উপাদান তখন উদ্ভিদের পক্ষে আবার খাদ্য হিসাবে গ্রহণ করা সম্ভব হয়। তাই এই অণুজীবগুলোকে, অর্থাৎ একটা জীব ধ্বংস হলো, ধ্বংস হয়ে মাটির সাথে মিশলো, মিশার পরে আবার উদ্ভিদের খাদ্য হিসাবে গ্রহণ উপযোগী হয়, এই ধরনের যে প্রক্রিয়া, এই যে ওই অণুজীবগুলা, যে অণুজীবের কারণে এই প্রক্রিয়াটা সংঘটিত হয় তাদেরকেই বলা হয় বিয়োজক বা পরিবর্তক। আমরা এখানে একটা চিত্র দেখো। এই চিত্রের একটা জলাশয়, সবুজ উদ্ভিদ আছে, জীব উপাদান সবগুলা জীব, পানির উপরে যে কচুরিপানা, কচুরিপানা আছে এখানে, এদেরকে এই জন্য উৎপাদক, যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে এদেরকে বলা হয় উৎপাদক। সবুজ উদ্ভিদ, জলের উপরে ভাসছে কচুরিপানা, আর কিনারা দিয়ে ঘাস আছে, যাদের নিজের খাবার নিজেরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে, এজন্য এদের হলো উৎপাদক বলা হয় বা জীব উপাদান। এরপরে হলো জড় উপাদান, যাদের প্রাণ নাই। জড় উপাদান, পরিবেশে জড় পদার্থগুলো জীব উপাদানের জন্য বাসস্থান নির্মাণ করে, শ্বসনের জন্য অক্সিজেন যোগায় এবং বেশ কিছু পুষ্টি উপাদানও সরবরাহ করে। জড় উপাদানগুলা, জড় উপাদান 2 ভাগে ভাগ করা যায়। একটা অজৈব বস্তু আর একটা হলো জৈব বস্তু। অজৈব বস্তু যেসব পদার্থ কোনো জীব দেহ থেকে আসে না, বরং জীবের উদ্ভবের আগেই পরিবেশে ছিল, জীব থেকে আসে নাই, জীবের আগেই পরিবেশের মধ্যে ছিল, তারা হলো অজৈব বস্তু। যেমন ধরো, যেমন ক্যালসিয়াম, এটা জীবের আগেই, ফেরাস বা আয়রন, পটাশিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এই ধরনের। জৈব উপাদান, উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ, এসব জীবের মৃতদেহ থেকে যেসব জড় বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদেরকে বলা হয় জৈব উপাদান। এগুলো আবার হিউমাস বা সার হিসাবে কাজ করে। যেমন ইউরিয়া, টিস্যু, অঙ্গ, উদ্ভিদ, প্রাণীর বিভিন্ন কোষ, এগুলা দিয়ে হলো জৈব বস্তু। এখানে চিত্রে তোমাদের এই জড় এবং জৈব এবং অজৈব বস্তুগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। যেমন ধরো এখানে ক্যালসিয়াম একটা জীব সৃষ্টির আগেই এসেছিল, অজৈব বস্তু। এখানে জৈব বস্তু হলো যে হরিণ বনে মারা গেছে, তার মাথার অংশটুকু, শিং, এগুলো জীবের দেহাবশেষ আছে। গাছ থেকে পাতা পড়ে আছে, এগুলো জীবের দেহাবশেষ, এগুলো মাটির সাথে মিশে গিয়ে হিমা সৃষ্টি করবে, এরা আবার উদ্ভিদের খাদ্য হিসেবে গ্রহণ করবে, এজন্য এগুলো দেখানো হয়েছে জড় উপাদান। এবার হলো ভৌত উপাদান। 3টে উপাদানের 3 নম্বর ভৌত উপাদান। পরিবেশের সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা, উচ্চতা ইত্যাদি বহু উপাদান বাস্তুতন্ত্রকে নানাভাবে প্রভাবিত করে। এসব উপাদান মিলে গড়ে উঠে কোনো অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু, দীর্ঘদিনের যে পরিবেশ গড়ে তোলে, আবহাওয়া, জলবায়ু, এই সব মিলেই হচ্ছে ভৌত উপাদান। তো ভৌত উপাদান দেখে যে আবহাওয়া বলা হয়েছে, আবহাওয়া, এখানে আবহাওয়ার একটা চিত্র ভূমণ্ডলে দেওয়া হয়েছিল, আবহাওয়া কত ডিগ্রি কিভাবে আসছে সেগুলো দেখানো হয়েছে। ভৌত উপাদান হিসাবে আবহাওয়া দেখানো হলো একটা। এবার এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে স্তরগুলি তোমরা দেখলে, সেই স্তরের একটা প্রবাহ চিত্র এখানে আছে। বাস্তুতন্ত্রের উপাদান সমূহের কথা বলা হয়েছিল।
বাস্তুতন্ত্র উপাদান হলো 3 ধরনের: জড়, ভৌত, জীব। জড় উপাদান হলো অজৈব, জৈব। ভৌত উপাদান একাই, আর কোনো ভাগ নাই। জীব উপাদান হলো উৎপাদক, বিয়োজক, খাদক। খাদক আবার 3 ধরনের: প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরের খাদক। এবার উপাদান শেষে আমরা একটা উদাহরণ দিতে চেয়েছিলাম বাস্তুতন্ত্রের। উদাহরণস্বরূপ একটা পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব এখন। আশা করি তোমরা আছো। পুকুরে বসবাসরত জীব এবং জড় পদার্থের নিবিড় সম্পর্ক থাকে। জড় উপাদানগুলো হলো বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থ, পানি, সূর্যালোক, ফসফরাস, অক্সিজেন ইত্যাদি। সজীব উপাদান যারা নিজেদের খাবার নিজেই তৈরি করে, উৎপাদক, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরের খাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক ও বিভিন্ন রকমের বিয়োজক। উৎপাদক সালোক সংশ্লেষণকারী বিভিন্ন প্রকার শৈবাল ও অগভীর পানির উদ্ভিদ, এরা হলো উৎপাদক। পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীব, এরা হলো প্লাঙ্কটন। জীবদেরকে প্লাঙ্কটন বলে, উদ্ভিদ। এবার হলো প্রথম স্তরের খাদক। নানা ধরনের ভাসমান ক্ষুদে পোকা, মশার শুককীট, অতি ক্ষুদ্র প্রাণী, রুই, কাতলা সব মিলেই এরা জৈব প্লাঙ্কটন। প্রাণীদেরকে জৈব প্লাঙ্কটন বলে। দ্বিতীয় স্তরের খাদক ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাং ইত্যাদি, এরা প্রথম স্তরের খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এই দ্বিতীয় স্তরেরা সাধারণত প্রথম স্তরের খাদকদেরকে খেয়ে বেঁচে থাকে। তৃতীয় স্তরের খাদক যেসব খাদক ছোট মাছ, চিংড়ি ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদককে ভক্ষণ করে, যেমন শোল, বোয়াল, ভেটকি প্রভৃতি বড় মাছ, বক ইত্যাদি হচ্ছে তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। এরা দ্বিতীয় স্তরের খাদকদেরকে খায়। এখন এরা এই প্রথম স্তরদেরকে খায়, দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরদেরকে খায়, তৃতীয় স্তর, তৃতীয় স্তর মিলেই থাকলো। এবার এদের ধ্বংস হবে বিয়োজক। পুকুরে পানিতে বহু ছত্রাক বা ব্যাকটেরিয়া। বিয়োজক প্রশ্ন থাকবে কিন্তু পরে। ছত্রাক, ব্যাকটেরিয়া মৃতজীবী হিসেবে বাস করে, এদেরকে বিয়োজক বলে। বিয়োজকের পরে আমরা পুকুরের বাস্তু সংস্থানের একটা চিত্র স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই স্ক্রিনের একটা পুকুর, হ্যাঁ, পুকুরে এখানে জড় উপাদান আছে, জৈব, অজৈব। বিয়োজক আছে, বিয়োজক, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস। এই যে তৃতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, প্রথম স্তরের খাদক, জৈব প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, মাইক্রোভাইট, এটা হল উৎপাদক। এখানে সূর্যের আলো আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া লাগবে যেহেতু, এজন্য সূর্য আছে। বিভিন্ন উদ্ভিদ আছে, পুকুরের ভিতরে বিভিন্ন কীটপতঙ্গ আছে, পানি আছে, এখানে কাদা, মাটি, এইসব মিলিয়ে মাটি, পানি, বায়ু, সূর্যের আলো সব মিলিয়ে সকল তন্ত্র মিলে একটা বাস্তুতন্ত্র সংগঠিত হয়। এই পুকুর একটা স্বয়ং সম্পূর্ণ বাস্তুতন্ত্র। এবার আমরা কাজ করব, দেখি সবাই মিলে আজকের ক্লাসে কি শিখলাম। বাস্তুতন্ত্রের চিত্র এঁকে বিভিন্ন অংশ শনাক্ত করবা। তোমরা এটা দলীয় কাজ, একক কাজ হিসাবে সবাই পুকুরের চিত্র কিন্তু প্রত্যেকের খাতায় পরীক্ষায় আসে, আঁকতে হবে, কাজে শিখবা। এবার এই পাঠের মূল্যায়ন, বাস্তুতন্ত্র কাকে বলে, অটোস্ট্রফ কি? অটোস্ট্রফ হলো স্বভোজী যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, তাদের ইংরেজিতে আমি তোমাদেরকে কিন্তু মাঝে মাঝে বলি যে বায়োলজি বিষয়টা যখন পড়বে তখন বাংলার পাশাপাশি ইংরেজিটাও করে নেবে, কারণ অনেক সময় প্রশ্ন আসে, যেমন অটোস্ট্রফ আসছে, অটোস্ট্রফ কিন্তু স্বভোজী খাদ্য। তারপরে একটি বিয়োজকের নাম, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলা, হ্যাঁ, ধাঁড় যেগুলা মৃতদেহ খায়, আবর্জনা ভূক প্রাণী, ওরা ধাঁড় ওদেরকে বলা হয়। হ্যাঁ, ফাইটোপ্লাঙ্কটন ও জুয়োপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন উদ্ভিদের যে শুককীট মুখকীটগুলো আছে, জুয়োপ্লাঙ্কটন ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণী থেকে আসে। তারপরে বাস্তুতন্ত্র একটা সম্পূর্ণ একক বলা হয় কেন, এটা এলাবোরেট আজকের আলোচনার সারাংশ হিসাবে তোমরা লিখতে পারবে, এটা প্রয়োগমূলক প্রশ্নে আসে। তো আমাদের বাড়ির কাজ থাকবে,
আমাদের চারপাশে দেখা যায় এমন একটি পুকুরের বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের তালিকা প্রস্তুত করবে, দেখবে, হ্যাঁ, এগুলো দেখে তালিকা প্রস্তুত করবে এবং একটা পুকুরের বাস্তুতন্ত্র হিসাবে সম্পূর্ণ ধারণা তোমরা আত্মস্থ করবে। আজকের এই পাঠ শেষ। আমরা বড় একটা পাঠ, ত্রয়োদশ অধ্যায়ের 1 এবং 2 পাঠ থেকে যা কিছু আলোচনা করলাম মনে রাখার চেষ্টা করবে এবং আমাদের এই পাঠটা সম্পূর্ণ আত্মস্থ করবে। এই বলেই মনে রাখবে, আবার পরবর্তী ক্লাসের জন্য দেখার আশাবাদ রেখেই আজকের ক্লাস শেষ করছি।